এখন তো মাতালের কথা কখন কি বলে কোনো ঠিক আছে? ও একখানা মাতাল এবং চোর। এমনি মাতালের কথা ভরসা করতে নেই, তার উপর আবার চোর। গতকাল অবধি একরকম ভেবেছিল, এখন বউয়ের নামে ছেলের নামে এখন ইডির ফোন চলে গেছে। ও ও কি ও 14 পুরুষ এখন সাইড চেঞ্জ করবে? কিন্তু আমাদের প্রশ্ন মদন মিত্রকে নিয়ে নয়। মদন মিত্ররা একদম আইএসআই ছাপমারা চোর। মদন মিত্ররা চোর গোটা বাংলা জানে। এর আগে চুরির কেসে 27 মাস জেল খেটে এসছে। কিন্তু যদি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আচ্ছা তারাই প্রশ্ন করছেন যে সেই যদি মদন মিত্ররা ভালো তৃণমূল হয়ে যাবে, সেই যদি ববি হাকিম ভালো তৃণমূল হয়ে যাবে, এমনকি সেই যদি ওই খুনি অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল হয়ে যাবে, তাহলে খারাপ তৃণমূলটা আর কে? নমস্কার, আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আবারও কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। সোনম ওয়াংচুককে নিয়ে অবশ্যই কথা বলবো। মনীশ গুপ্ত তৃণমূল ছাড়লেন, দাবি করলেন আমি রাজনীতির সঙ্গে নেই। মদন মিত্রকে নিয়ে গতকালও কথা বলেছিলাম, আজকেও আবারও কথা বলতে হবে প্রাসঙ্গিকভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অতি অবশ্যই কংগ্রেসকে নিয়ে। স্যার, সোনম ওয়াংচুকের প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু সবার আগে যে প্রশ্ন করব, এটা আপনি কিভাবে দেখছেন? বিজেপি বিরোধী যে রাজনৈতিক অংশটা, সেটা তো কার্যত 4 ভাগে ভাগ হয়ে গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থীরা। আপনি এই বিভাজনকে কিভাবে দেখছেন? দেখুন, কিছু মনে করবেন না। বিজেপি বিরোধী শক্তি গোটা দেশে একমাত্র বামপন্থীরা। সেই শক্তির মধ্যে বিভাজন, বিভ্রান্তি এবং চিন্তার ধোঁয়াশা সৃষ্টি করার জন্য কৌশলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন প্রচার মাধ্যম দিয়ে তারা 1, 2, 3, 4, 5টি বিভিন্ন অংশ তৈরি করবে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কেন, সরাসরি মমতার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, আমি এটা ধারাবাহিকভাবে বলছি। একদম। কিন্তু এখনো ওই বিরোধী পরিসরে খানিকটা তো টিকিয়ে রাখতে হবে। সেই জন্য তো এই দলটাকে 3-4টে টুকরো করার মধ্য দিয়ে দেখাবার চেষ্টা করছেন যে এখনো বিরোধী পরিসর আছে এবং সবাই বিজেপি আজকে বা কালকে বা পরশু সকলেই বিজেপিতে ঢুকে যাবে। এই নিয়ে দ্বিধা যাদের আছে তারা, আমি বলবো, অবশ্যই কাল্পনিক জগতে বসবাস করতে ভালোবাসেন। স্যার, আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে অতি অবশ্যই আপনাদের এই তত্ত্ব যদি মেনেও নিই, কিন্তু সেক্ষেত্রে তো ভোট বাক্সে বিজেপি বিরোধী যে ভোট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এখনো বেশ কিছুটা পার্সোনাল ক্যারিশমা রয়েছে, তার কিছু ভোট রয়েছে। অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে মিশছেন, তাদের কিছুটা সাংগঠনিক ক্ষমতা রয়েছে। কংগ্রেস এমার্জিং ফোর্স হিসেবে উঠে আসছে। বিজেপি বিরোধী ভোটটা তো ভাগ হয়ে যাচ্ছে। তাই তো হবে, এটার কৌশল। আমি তো সে কথাই বললাম। কৌশলটা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসেনি বিজেপিকে দীর্ঘস্থায়ীভাবে টিকিয়ে রাখবার জন্য বহু কৌশল এবং অপকৌশলের প্রয়োগ করা হবে এবং তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বিরোধী পরিসরে বিভিন্ন রকম খণ্ডিত অস্তিত্ব এবং খণ্ডিত ব্যক্তিত্বকে তুলে ধরা। কংগ্রেসের একটা সর্বভারতীয় নিশ্চয়ই একটা আবেদন আছে। একটা ঐতিহাসিকভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তারা যুক্ত ছিলেন, কিন্তু তারাও ক্ষণে ক্ষণে কোথাও কোথাও কমিউনিস্ট বিরোধিতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সুতরাং সুযোগ সুবিধা বুঝে তাদের ভিতরেও বিজেপি কোথাও কোথাও অনুপ্রবেশ করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু বুঝতে হবে আজকে প্রত্যেক মানুষকে যে গোটা দেশের যদি ঐক্য রক্ষা করতে হয়, গোটা দেশের যদি জাতীয় সম্পদকে রক্ষা করে বৃদ্ধি করতে হয়, তাহলে বিজেপি বিরোধী একমাত্র বামপন্থী এবং এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষ শক্তি বলে যারা পরিচিত এবং তারা নিষ্ঠার সঙ্গে ধর্মনিরপেক্ষতা বজায় রাখছেন, তাদের দিকেই মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। স্যার, একটা প্রশ্ন করব। মহেশতলায় ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য পা বাদ গেল। স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন সেবার নামে অসাধু কাজ হয়েছে, তদন্ত হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি বারে বারে আপনাকে জিজ্ঞেস করছি, এই এই এরকম প্রমাণ হাতে থাকা সত্ত্বেও অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো না অত্যন্ত ছেদ জিনিস, কিছু মনে করবেন না। আপনি যদি ঘটনা পরম্পরা ভারতবর্ষের বিগত কয়েক বছরের ইতিহাস দেখেন, এরকম বহু এনজিও যারা বিভিন্ন সময় এই স্বাস্থ্য কেন্দ্র করেছেন, সেখানে অনেক এইরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? লায়ন্স ক্লাব বহুবার তারা
এই চক্ষু শিবির করেছেন, লায়ন্স ক্লাবে কেউ কিছু মনে করবেন না, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই ব্যক্তিগতভাবে। সেক্ষেত্রে বহু এরকম মিসঅ্যাপ হয়েছে, যদি শব্দটা বাংলা আপনি করে দেন। হুম। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সরকারি হাসপাতালে এইরকম ঘটনা তো প্রায়ই ঘটে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এগুলো হচ্ছে বিভ্রান্ত করবার জন্য বিভিন্ন ঘটনা, যেগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে যার কোনো তাৎপর্য খুব একটা নেই, হুম। সেগুলোকে সামনে নিয়ে এসে মানুষকে আরো আরো বেশি করে বিভ্রান্ত করো, এইটাই লক্ষ্য। তিনি যখন সেবাশ্রয় না কি এসব পাগল টাগল করছিলেন, আমি তো ধরুন আমার মুশকিল হচ্ছে, আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই। হুম। এই নির্বাচন আগে 16 বিঘেতে আমরা একটা 16 বিঘা বস্তিতে বহুদিন সেখানে কাজ করি, সেখানে আমরা সেফ এই ডেমোক্রেসি। চক্ষু শিবির করি। হুম। পাশেই আমি যখন যাচ্ছিলাম দেখলাম একটা বিরাট প্যান্ডেল করে, ব্যাপক প্রচার করে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইতে গাইতে মাইকের প্রচারে প্রচারে ব্যবস্থা হচ্ছিল। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছিল? আমি সেখানে এই কথাই বলেছিলাম, ভাববেন না আমি কোনো খুব আত্মশ্লাঘায় ভুগছি বা আত্মগরিমায় আছি, হুম। যে এই সমস্ত সংস্থা এরা টাকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, প্রচার করছেন, এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্য সেবা করছেন না। কই, তখন তো আমি দেখিনি বিজেপির কোনো সংগঠনকে এই সম্পর্কে কোনো মন্তব্য করতে। আজকে যারা মন্তব্য করছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, দুদিন বাদে দেখবেন তারা এই কর্মেরই হয় সহায়ক কিংবা সমর্থক ছিলেন এবং থাকবেন। অভিষেকের যে মূল অপরাধ, যেটা গুরুত্বপূর্ণ অপরাধ, তা হচ্ছে শিক্ষা দুর্নীতি, কয়লা পাচার। হুম। সেটা নিয়ে খুব দেখছেন না এখন, এবং দেখবেনও না, এটা মাথায় রাখবেন। মানে আপনি কি কোথাও গিয়ে বলছেন মানুষের দৃষ্টিটাকে সেবাশ্রয় ইত্যাদি বিষয় দিয়ে অভিষেক একেবারে বন্দ্যোপাধ্যায়। মানুষ, আমরা সাধারণভাবে রাজনৈতিক একদল নেতারা মানুষকে বোকা মনে করেন, বোকা মনে করছেন, মানুষ মাঝে মাঝে তার বোকামোর প্রতিফলনও ঘটান। অভিষেকের গুরুত্বপূর্ণ অপরাধকে আড়াল করবার জন্য এই সমস্ত ছেলে জিনিস নিয়ে নাড়াচাড়া হচ্ছে। আরেকটা বিষয় আমি অবশ্যই আপনার কাছে জানতে চাইব, সোনম ওয়াংচুকের বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেওয়ার আগে। আপনার দীর্ঘ 50 বছরের বেশি, অর্ধশতকের বেশি রাজনৈতিক জীবন। একটা পরিবারকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে, সেটাও খুব নেগেটিভ ওয়েতে, নমর্থকভাবে। একের পর এক তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক তারা বলছেন, প্রাক্তন মন্ত্রী আর কি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছাড়লাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বাঘের মতো লড়ে যাচ্ছে। একে আপনি কিভাবে দেখছেন? বিরক্ত হচ্ছেন? আমি এটাকে আদৌ গুরুত্ব দিই না, এগুলো সব এই ন্যারেটিভ তৈরি করা হয়। সরাসরি যারা বিজেপিতে ঢুকতে এই মুহূর্তে একটু লজ্জাবোধ করছেন আর কি, ওই কি আমি জানি না শব্দগুলো প্রয়োগ ঠিক হচ্ছে কিনা, ভাদ্রবউ এবং ভাসুরের যেমন লজ্জা, সেই লজ্জার হচ্ছে এখন তারা ঢুকবেন বিজেপিতে এই সমস্ত কথাবার্তা বলে ভিন্ন পথে। এবং যাকে তারা অভিযুক্ত করছেন, খুব বিস্মিত হবেন না আগামী দিনে তিনিও যদি সসম্মানে ওই ওয়াশিং মেশিনে ঢুকে পড়েন। স্যার, এই বিষয়ে একদম শেষ প্রশ্ন। গতকাল মদন মিত্র, দীর্ঘদিনের নেতা, দীর্ঘদিনের বিধায়ক, পোড়খাওয়া রাজনীতিবিদ, তিনি অদ্ভুতভাবে বললেন, তাকে যখন সিনিয়র জার্নালিস্ট সুমন দে প্রশ্ন করছেন যে মদন দা ভয়হীন, ক্ষমতা আউট বিবেকহীন, তখন তিনি বলছেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়ে আহ, ভয় আউট ভরসাহীন। এ তো বিজেপির স্লোগান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি করে এটা যোগ হয়? মদন বাবুর একটা সুবিধা হচ্ছে, সোজাসুজি বলে দেন। উনি বলে দিলেন যে ঋতব্রত থাকলে পরে ভরসা আছে, ভয় নেই। কেন, ঋতব্রত সরাসরি শুভেন্দু বাবুর এজেন্ট। কথা বলতে তো কোনো শঙ্কা নেই, দ্বিধা নেই। ঋত এক সময় আমার, এখনো এক সময় কেন, স্নেহভাজন ব্যক্তি, কিন্তু তাকে যেভাবে এতদিন মমতাকে শিখন্ডি খাড়া হয়েছিল, ফুরিয়ে গেছে। ঋতব্রতর একটা বামপন্থী ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে এক্সপ্লয়েট করছে, ব্যবহার করছে, এবং তাকে বিজেপিও ব্যবহার করতে চাইছে বামপন্থী বয়স্ক মানুষকে আবার বিভ্রান্ত করার জন্য। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন আপনাকে। সোনম ওয়াংচুকের অনশন চলছে, 19 দিনে পা দিল।
আইনজীবী রাকেশ কুমার সাইনি তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন যে কোনোভাবে সোনম ওয়াংচুককে খাওয়ানো হোক। বিশাল দাদলারি থেকে শুনুন, শুরু আমি করে- একটা কথা বলি, কিছু মনে করবেন না, ডিস্ট্রিক্টের একটা যাচ্ছি না, সোনাম ওয়াংচুকের অনশনের দাবি মেনে নিয়ে হয়তো খুবই দেখবেন শিগগিরই ইউপি ইলেকশনের ঠিক মুখোমুখি হ্যাঁ এই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে। হ্যাঁ হ্যাঁ এটাকেও আমি খুব বিস্মিত হব না যে এটা তারা টানাপোড়েন করছেন, খেলাখেলি করছেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ইউপি ইলেকশনের আগে এটা করে তারা হাততালি পেয়ে ভোট পাওয়ার চেষ্টা করবেন। আর মানে আপনি কিছুই না। বলতে চাইছেন যে দেবেন্দ্র প্রধানের ওপর দিয়েই ঝড়টা চলে যাবে, আর মন্ত্রিসভা বেঁচে যাবে, এমনটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দুর্নীতিটা দুর্নীতি পর্যায়ে থেকে যাবে, ব্যাপক আরো দুর্নীতি ভবিষ্যতে হবে। আপাতত এই আন্দোলনটাকে ব্যবহার করে দেবেন্দ্রকে বলির পাঠা করে তাকে পরবর্তীকালে আরো গৌরবান্বিত করা হবে কোনো দেশের রাজ্যের রাজ্যপাল, কিংবা হয়তো আগামী দিনে ভবিষ্যতে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিও তাকে করা হতে পারে। এতেও বিস্মিত হবেন না। আপনি এরকম সম্ভাবনার কথা তুলে ধরছেন। দেখুন, শুনুন, রাজনীতি এটা বিজ্ঞান, বলা হয় পলিটিক্যাল সায়েন্স। যে কোনো ঘটনা ঘটনা হঠাৎ ঘটে না। হ্যাঁ হ্যাঁ এটা হঠাৎ তৈরি দেশে কালকে আমি কালী মন্দির তৈরি করলাম, ওটা একমাত্র আমি বলি জমিদার এবং বড় লোকেরাই স্বপ্ন আদেশ পান, গরিব মানুষ কখনো স্বপ্ন আদেশ পান না। হ্যাঁ। এবং এইটাও আগামী দিনে দেখবেন, খুব বিস্মিত হবেন না। সোনাম ওয়াংচুকের মতো একজন ব্যক্তিত্ব, তিনি সুস্থ হয়ে জীবিত থাকুন, কিন্তু তাকে ব্যবহার করে ইউপি ভোটের আগে একটা খেলা হবে। দুর্নীতিটা শুধুমাত্র দুর্নীতি থেকে যাবে। আচ্ছা, আপনি দেখেছেন মানে দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা আমি বলি আরএসএস বিজেপি লালিত পালিত পোষিত দুর্নীতি। আজকে আমি একটা পোস্ট করেছি তারকেশ্বর, আমি দেখলাম দেখেছি স্যার। হ্যাঁ সেখানে গেরুয়াধারীদের মধ্যে মারামারি টাকা নিয়ে। হ্যাঁ হ্যাঁ। দুর্নীতি এটা কি? এরা ধর্মের কথা বলেন, এরা মানুষকে মুক্তির কথা বলেন, পৃথিবীর সব মায়া শুধু ওদের পকেটে টাকা আসবে সেটা একমাত্র বাস্তব। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইসকনের রথযাত্রায় গিয়ে মাটিতে শুয়ে পড়ছেন, কিন্তু শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যের আসল যে জন্মভূমি, যা আমি নিজে গিয়ে দেখে এসেছি এক সময়, যেটা প্রকৃত জন্মভূমি, তাকে উপেক্ষা করে ইসকনের নাচানাচি হচ্ছে, সেখানে যাচ্ছেন না। শ্রী চৈতন্যের মূল আদর্শের প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, আর ইসকনের নেতারা রবীন্দ্রনাথকে উপহাস করছেন। একদম। কিভাবে কোথায় পৌঁছেছে? ইসকন একটা আমেরিকান পুঁজিপতিদের লালিত পালিত একটি সংস্থা। ইসকনের জন্মটা কোথায় হয়েছিল বলুন তো? আমি জানি না, আমি জানতে চাই। আমি ঐতিহাসিকদের কাছে, সমাজবিজ্ঞানীদের কাছে জানতে চাই। আমি যদি ভুল বলি ক্ষমা করবেন, মাপ চেয়ে নিতে আমার কোনো দ্বিধা নেই। এবং জন্মের পর তারা কি করছেন, তারা ধীরে ধীরে রবীন্দ্রনাথকে সমালোচনা করছেন। কোন রবীন্দ্রনাথ? যিনি বলেছেন কি পথ বলে আমি দেবী হাসি অন্তর্যামী। অন্তর্যামী কথা যিনি তাৎপর্যই বুঝলেন না, তিনি বক্তৃতা করে যাচ্ছেন এবং তার বক্তৃতা ছড়ানো হচ্ছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁট দিচ্ছেন রাস্তা। কার জন্য ঝাঁট দিচ্ছেন? যান না তিনি বস্তিতে, দলিত বস্তিতে। দলিত বস্তিতে গিয়ে দেখুন কি অবস্থায় আছে, সেখানে গিয়ে ঝাঁট দিন। রাজপথে সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিলাম, উনি তো দিদির পথেই চলছেন। আমি যে বলি না যে মমতা ওয়াজ জাস্ট এ শিখন্ডি। এখানে আপনাদের একটা অভিযোগ যে আপনারা সবসময় আগে যখন সরকারে ছিলেন বা কিছু, তখন আপনারা সবসময় সিআর ভূত দেখতেন, সিআই এর ভূত দেখতেন। এখন যেহেতু ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে, ইউনাইটেড, আমরা এখনো বলছি, হ্যাঁ আমি আগে যা বলতাম এখনো তাই বলছি। আমি যদি ভুল করি আমার ক্ষমা চাইতে কোনো দুঃখ নেই, কারণ সেটাই মানুষের এবং সেটাই বিজ্ঞানের মূল ধর্ম। বিজ্ঞান কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ। আপনি সত্যি মনে করছেন যে ইসকন ফান্ডেড বাই ইউনাইটেড স্টেটস? এবং কোত্থেকে আমাকে বলুন তো, ইসকনের জন্ম কবে হলো? 66 সাল নাগাদ হতে পারে স্যার, 66-67। তবে শ্রী চৈতন্যের জন্ম কবে? 1500 শতকে। শ্রী চৈতন্যের এতদিন ভাবাদর্শ কারা প্রচার করছিল?
আমি আমার বলি, আবার মনে করবেন না, আমি যখন গিয়েছিলাম শ্রী চৈতন্যের জন্মভূমিতে এই ইস্কন মন্দিরকে কেন্দ্র করে, ওখানকার গ্রামের পুরনো লোকেরা বলছেন শ্রী চৈতন্য তো এইখানে জন্মেছিল, ইস্কনের মন্দির যেখানে সেখানে জন্মায়নি। হুম হুম, ঠিকই। তাহলে যদিও এখন নবদ্বীপের থেকে মায়াপুরের মানে অবশ্যই মানে শ্রী চৈতন্যের যে দৃষ্টিভঙ্গি, হুম হুম, যে আদর্শ, সেটাকে ধীরে ধীরে ভুলিয়ে দেয়া হচ্ছে। অনেকটা ধন্যবাদ। ও একটা মানে মমতাকে আমি চেঞ্জ করবো না, মমতার সঙ্গেই সারা জীবন থাকবে। এখন তো মাতালের কথা কখন কি বলে কোনো ঠিক আছে। ও একখানা মাতাল এবং চোর, এমনি মাতালের কথা ভরসা করতে নেই, আর তার উপর আবার চোর। গতকাল অবধি একরকম ভেবেছিল, এখন বউয়ের নামে ছেলের নামে এখন ইডির ফোন চলে গেছে। ও ও কি ও 14 পুরুষ এখন সাইড চেঞ্জ করবে। কিন্তু আমাদের প্রশ্ন মদন মিত্রকে নিয়ে নয়। মদন মিত্ররা একদম আইএসআই ছাপমারা চোর। মদন মিত্ররা চোর গোটা বাংলা জানে। এর আগে চুরির কেসে 27 মাস জেল খেটে এসছে। কিন্তু যদি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আচ্ছা তারাই প্রশ্ন করছেন যে সেই যদি মদন মিত্ররা ভালো তৃণমূল হয়ে যাবে, সেই যদি ববি হাকিম ভালো তৃণমূল হয়ে যাবে, এমনকি সেই যদি ওই খুনি অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল হয়ে যাবে, তাহলে খারাপ তৃণমূলটা আর কে? তাহলে এবার মমতা অভিষেককে নিয়ে নিলে তো হয়ে যায়। তাহলে ওরাই বা বাকি থাকে কেন? ওদেরকেও ভালো তৃণমূল করে নিলে হলো। সেই যদি তৃণমূলের লোকেরাই সরকার চালাবে বিজেপির নাম করে, তাহলে আর তৃণমূলের সরকার পাল্টে লাভটা কি হলো? দাদা ঋতব্রত পন্থীরা কি তাহলে সাজা আর পাবে না যারা ওনার সাথে? না, কেন পাবে? পাওয়ার তো প্রশ্নই নেই। আর কেন পাবে? জাভেদ খানের ছেলের নাকি 90টা বেআইনি প্রপার্টি আছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ফলতায় মিটিং করতে গিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আপনাদের মনে আছে। শুভেন্দু অধিকারী এটা বলার একদিন পরে জাভেদ খান ওই বিজেপি আশ্রিত তৃণমূলে সামিল হলেন। তারপরে তপসিয়া সাধারণ কত মানুষের বাড়িতে নোটিশ চলে গেল। তপসিয়ায় সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার চেষ্টা হলো। গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের বাড়ি, সাধারণ হকারের দোকান ভাঙা হচ্ছে। বিজেপিকে ভোট দিয়েছিলেন যে গরিব মানুষ, নমশূদ্র মানুষ, তাদের কত লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো। কিন্তু জাভেদ খানের ছেলের ওই 90টা সম্পত্তির দিকে তারপর থেকে আর কেউ তাকালো না। জাভেদ খানের ছেলেকে নোটিশ দেওয়া হয়েছিল ওর বিল্ডিং, একাধিক বিল্ডিং বেআইনি বলে। সেই বেআইনি বিল্ডিংগুলো এখনো রয়েছে। বিজেপিকে ভোট দেওয়া, কপালে তিলক পরেন, গলায় কণ্ঠির মালা পরেন, মায়েরা হাতে শাখা পলা পরেন, সিঁদুর পরেন, এরকম কত মানুষ হাবড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। তাদের বুলডোজার দিয়ে তারা রাস্তায় বসে কাঁদছে। তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা রাস্তায় বসে কাঁদছে। আর জাভেদ খানের ছেলে ফয়াজ খান, তার একটা বাড়িতে একটা আঁচড় বললো না। সুতরাং কেন কেন এরপরে শাস্তি হবে কেউ ভাবছে? কেউ ভাবছে না। সবাই যেন ওদের আর কোনো শাস্তি হবে না। রাজ্যে পালা বদলের পর আবারও কলকাতায় ফিরছেন বিজেপির আমলে পশ্চিমবঙ্গ আসছে। ফিরছেন আবার কি? কলকাতা তো ওনার বাড়ি নয়, ওনার ফেরার কি আছে? বেড়াতে আসছেন বলুন, আসছেন, তা আমরা কি করতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি রেক্সাতে হলেও 21 জুলাই করবো। কি করবেন? রিক্সাতে হলেও হ্যাঁ, রিক্সা না হলে নিজে বাড়ির ছাদে করবেন, কি আছে? গুন্ডা যেমন শহীদ দিবস করবেন, গোটা পার্টিটাই শহীদ হয়ে গেল, আবার শহীদ দিবস করবেন। দাদা গুন্ডা দমন বিল নিয়ে কি বলবে? দেখো, যে পার্টি নেতাজিকে গুন্ডা বলে তারা গুন্ডা দমন বিল আনছে, বুঝতেই পারছেন কাদের জন্য আনছে। ওরা ওদের বিল আনুক, ওদের বিলের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়াই করতেও প্রস্তুত, আর ওদের বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা জেলে যেতেও প্রস্তুত। কিন্তু লড়াই আমরা ছাড়বো না। ওইসব জেল ফেলের ভয় দেখিয়ে তৃণমূলকে ব্ল্যাকমেল করা যায়, বামপন্থীদের ব্ল্যাকমেল করা যায় না। আপনাদের পার্টির নেতা লায়েক আলীকে গ্রেফতার করা হলো, এখনো ছাড়া পেলেন না, কি বলবেন? লায়েক ছাড়া পাবে, ওকে আমরা আদালতে লড়াই করে, আইনের পথে লড়াই করে ওকে আমরা ছাড়িয়ে আনবো। এবং শুভেন্দু অধিকারীদের নির্দেশে যে পুলিশ মিথ্যে অভিযোগে ওকে গ্রেপ্তার করলো, সেই পুলিশদেরও যেন আইনের পথে বিচার হয়। আদালতের কাছে গিয়ে আমরা সেই দাবিও করব, সেই আবেদনও করব, আদালতে আমরা সেই বিচারও চাইব। দাদা আগামী দিন সিপিআইএম নিজেকে কোথায় দেখছে রাজ্যে? আমি তো জ্যোতিষী নই, কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে দেখছে। আমরা কোনো জেলেও চুরি করে জেলেও দেখছি না নিজেদেরকে, আর ওই বিজেপির আশ্রয়ও দেখছি না। দাদা আরেকটা দাদা, যেহেতু দেখতে পাচ্ছি আমরা রাজ্যে বিভিন্ন যে যারা সেলিব্রিটি যেরকম ভাবে ভোটের সময় লড়েন আর কাজের ক্ষেত্রে দেখা যায় না, এই যে সেলিব্রিটি বা টিভি অ্যাক্ট্রেস যারা আছে যারা ভোটার কাজ ছাড়ুন, 21শে জুলাই কোন সেলিব্রিটি এবার যাচ্ছে মমতার সাথে দেখবো এবার? ওই সুবোধ সরকার, জয় গোস্বামী, আর যারা ছিলেন, যারা যেতেন না সব লাইন দিয়ে, ওই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন সমস্ত, হ্যাঁ, ওই সব সিরিয়ালের হিরো হিরোইন, আর যারা 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 যেতেন, আবুল বাসার, নচিকেতা, কবির সুমন। আমি দেখলাম কদিন আগে একজন পোর্টালের সাংবাদিক নচিকেতার বিরাট ইন্টারভিউ করলেন। তাকে নচিকেতা বুঝিয়ে যাচ্ছে আমি তো তৃণমূল নই, আমি তো প্রতিবাদী, আমি তো হ্যান ত্যান সবকিছু। জরুরি প্রশ্নটাই করলেন না যে আপনি কি এবছর 21শে জুলাই যাচ্ছেন? হ্যাঁ, সুতরাং ওই সেলিব্রিটিগুলো এবার মমতার পাশে কজনকে দেখবো? ইমন চক্রবর্তী,
হ্যাঁ, পাঁচালি গাইছিল উন্নয়নের। দাদা অ্যাকচুয়ালি সেলিব্রিটিরা ভোটে দাঁড়াচ্ছেন, এইটা কতটা যুক্তিযুক্ত? দাঁড়ানোর তো আইনি অধিকার রয়েছে, আমি আর বারণ করি কি করে? অনেক ক্ষেত্রে তো মানুষ ভোট দিয়েওছেন, সেটা আমি আর বলার কি? কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ সরানো হচ্ছে, ভাঙার নোটিশও জারি করা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো স্বাগত জানিয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করুন, উনি তো বারণ করেছেন এর বিরুদ্ধে কাউকে প্রতিবাদ করতে। কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ ভাঙা হলে, সরানো হলে সিদ্দিকুল্লাহ চৌধুরী লোককে বারণ করবেন প্রতিবাদ করতে। রেড রোড থেকে নামাজ বন্ধ করে দিলে জাভেদ খান লোককে বারণ করবেন প্রতিবাদ করতে। এদিকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই জাভেদ খানকেই তো মুসলমান সমাজের মসিহা বলে কিছু লোক 15 বছর ধরে মাথায় তুলে রেখেছিল। সুতরাং তাদেরকে এবার প্রশ্ন করুন, তারা এবার জবাব দিন, আমি কি জবাব দেবো এটার? বিজেপি নেতা বলছে ঝটকা মুরগির দোকান করলে 10,000 টাকা করে দেওয়া হবে। কি করবে? দিক 10,000 টাকা করে দোকান যারা করবে তারা 10,000 টাকা দিক। করে দেওয়া হবে। তাতেই দেখুন, লোককে তো চাকরি বাকরি দেবে না, মানে এমনি মানে স্কুল কলেজের শিক্ষকতার চাকরি, বিভিন্ন কলকারখানা তৈরি করে তাদের চাকরি, এসব তো দেবে না। মোদির আমলে ভারতের 40 বছরের হায়েস্ট বেকারত্ব মোদির আমলে হয়েছে। সুতরাং এই সুযোগেও যদি কিছু লোকের চাকরি হয় তো হবে, তাদের যদি কিছু টাকা দেয় তো দেবে। দাদা আজকের এই জনজন, এই যে এই কমিটিকে কি বলবেন দাদা? এইটা বলে খালি না, গোটা বাংলা জুড়ে আমাদের এরকম সভা হচ্ছে এবং আপনারা দেখবেন আগামী দিনে বাংলা চেহারা কি হয়।